আজকের আলোচনা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী ভূগোল। তো প্রথমে যে প্রশ্নগুলো দেওয়া আছে একের দাগে সেগুলো বিকল্প ভিত্তিক প্রশ্ন। যেমন একের দাগে যে প্রশ্নটি আছে, নিচের যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো আবহবিকার, অগ্নিভবন, পুঞ্জিত ক্ষয়, অগ্নুদ্গম। এখানে উত্তরটা আমরা করেছি অগ্নুদ্গম, কারণ বহির্জাত প্রক্রিয়া নয় বলেছে। বাকি যে তিনটে অপশান আছে সেগুলো সব বহির্জাত প্রক্রিয়া। তার আগে আমরা একটু জেনে নেব যে বহির্জাত প্রক্রিয়া কী জিনিস। বহির্জাত প্রক্রিয়া বলতে যে প্রক্রিয়ায় নানা জৈব এবং অজৈব শক্তির সাহায্যে যান্ত্রিক বা রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের সামান্য নিচে ভূমিরূপের পরিবর্তন ঘটে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। আর এই অগ্নুৎপাতের ক্ষেত্রে কি হয়, যান্ত্রিক রাসায়নিক বিক্রিয়া কোনোটাই হয় না, এটা প্রাকৃতিকভাবে হয়। এই জন্য এটা ওই অগ্নুদ্গমটা বহির্জাত প্রক্রিয়া নয়। বোঝা গেল? এরপর একের দুয়ে যে প্রশ্নটা আছে, যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি, বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে অবঘর্ষ ক্ষয়, দ্রবণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়। আমরা একটু ভালো করে জেনে নেব। মানে যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ড, মানে নদীর সঙ্গে যে পাথরের টুকরোগুলো থাকে সেগুলো পরস্পরের সঙ্গে ঘর্ষণের ফলে ভেঙে গিয়ে নুড়ি, বালি ইত্যাদিতে পরিণত হয়, এই প্রক্রিয়াটিকে বলে ঘর্ষণ ক্ষয়। বোঝা গেল? এই প্রক্রিয়াটাকে বলে ঘর্ষণ ক্ষয়। এরপরে একের তিনে যে প্রশ্নটা আছে, ঠিক জোড়াটা নির্বাচন করতে বলেছে। ঠিক জোড়া বলতে মানে যেটা ঠিক সেটাই আমাদেরকে নির্বাচন করতে হবে। যেমন কয়ে আছে নদীর অধিক ক্ষয় প্লাবনভূমি। নদীর অধিক ক্ষয় কখনোই প্লাবনভূমি হবে না। কারণ কি, নদী যখন সঞ্চয় কাজ করে, অধিক ক্ষয়টা কখন হয়? অধিক ক্ষয়টা নদীর পার্বত্য প্রবাহে হয়। ক্ষয় করার ফলে নদী গিরিখাতের সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়। আর অধিক নিম্ন ক্ষয়ের ফলে তো কী হয়? গিরিখাতেরই সৃষ্টি হয়। আর এখানে বলেছে অধিক নিম্নক্ষয়ের ফলে প্লাবনভূমি সৃষ্টি হয়, এটা ভুল। তাহলে এই উত্তরটা হবে না। এবার ক্ষয়ে যে অপশানটা আছে নদীর অধিক পার্শ্ব ক্ষয় গিরিখাত, এটাও হবে না। নদীর অধিক পার্শ্ব ক্ষয়ের ফলে নদী চওড়া হয়, নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়, এটাও হবে না। এরপরে গয়ের যে উত্তরটা অপশানটা আছে, নদীর গতিপথে কঠিন শিলার নিচে কোমল শিলা অবস্থান করলে জলপ্রপাত সৃষ্টি হয়, এই উত্তরটা হবে। কারণ নদীর গতিপথে যদি কঠিন শিলা থাকে এবং তার নিচে যদি কোমল শিলা থাকে তাহলে কোমল শিলা অপেক্ষাকৃত দ্রুত ক্ষয় হবে। কঠিন পাথরের থেকে নরম মাটি দ্রুত ক্ষয় হবে। তাহলে কি হবে, ওই কঠিন পাথরের উপর দিয়ে নরম মাটি তাড়াতাড়ি ক্ষয় হলে কি কঠিন পাথরের থেকে নদীর জলটা আছড়ে পড়বে, এটাই জলপ্রপাত সৃষ্টি হবে। তাহলে এই উত্তরটাই সঠিক। বোঝা গেল? এরপরে দেখো দুয়ের দাগে যে প্রশ্নগুলো আছে সেগুলো শূন্যস্থান পূরণ করতে বলেছে। শূন্যস্থানটা কী আছে, দুয়ের একে কী আছে, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হলো ড্যাশ। মরু অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে মানে সামনে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হলো বাজাদা। এই যে বাজাদার পাশে স্টার চিহ্নটা দেওয়া আছে, বাজাদা সম্পর্কে কিছু জানতে হবে। বাজাদা সম্পর্কে আমরা একটু জানব। তো তার দেখে নি বাজাদা সম্পর্কে কি বলা আছে।
দেখো বাজাদা সম্পর্কে আমরা যেটা লিখেছি এটা তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এটা শুধুমাত্র মনে রাখার জন্য, এটা লেখার জন্য নয়, তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো বাজাদা শব্দের অর্থ হলো ঢাল, এটা একটা পয়েন্ট। আচ্ছা, বাজাদা একটি সঞ্চয়জাত ভূমিরূপ, মানে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। বায়ুর সঞ্চয় কার্যের ফলে বাজাদা সৃষ্টি হয়। আর এটি পেডিমেন্টের সামনে সঞ্চিত, মানে এটি পেডিমেন্টের সামনেই জমা হয়। আর সাহারা মরুভূমির অ্যাটলাস পর্বতমালার অ্যাটলাস পর্বতের পাদদেশে এই বাজাদা দেখা যায়। এটা বাজাদাটা কোথায় দেখা যায় না, সাহারা মরুভূমির অ্যাটলাস পর্বতের পাদদেশে এই বাজাদা দেখা যায়। তাহলে বাজাদা সম্পর্কে আমরা জেনে গেলাম। এরপরে আমরা প্রশ্নে চলে যাচ্ছি। দেখো এবারে দুয়ে যে প্রশ্নটা আছে, নদীর ক্ষয়কার্যের ফলে নদী খাতে সৃষ্ট গর্ত হলো মন্থকূপ। নদীর ক্ষয়কার্যের ফলে নদী খাতে সৃষ্ট গর্ত হলো ড্যাশ না, নদীর ক্ষয়কার্যের ফলে নদী খাতে যে ছোট ছোট কেটলির মতো যে গর্তগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে মন্থকূপ। এই মন্থকূপের পাশেও স্টার চিহ্ন দিয়েছি, কারণ মন্থকূপ সম্পর্কে আমরা কিছু জানবো। তো মন্থকূপ সম্পর্কে আমরা জেনে নিচ্ছি কি আছে। দেখো মন্থকূপ, এই যে দেখো আমরা কি বললাম যে মন্থকূপ দেখতে অনেকটা কেটলির মতো, মনে থাকবে, মন্থকূপ দেখতে অনেকটা কেটলির মতো। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো নদীর পার্বত্য প্রবাহে, মানে নদীর যখন উচ্চগতিতে প্রবাহিত হয় তখন সেই লম্ফদান প্রক্রিয়ায় এই গর্তের সৃষ্টি হয়। মানে যে নুড়িগুলো লাফিয়ে লাফিয়ে ছোট ছোট গর্ত সৃষ্টি করে, সেই গর্তই হচ্ছে আমাদের মন্থকূপ। এরপর একাধিক মন্থকূপ এর সমাবেশকে বলা হয় পটহোল কলোনি। মানে আমরা যখন 3-4টা পাড়া কি 4-5টা পাড়া একসঙ্গে যখন থাকে তখন সেটাকে বলা হয় একটা কলোনি। সেই রকম এই মন্থকূপেরও সমাবেশকে বলা হয় পটহোল কলোনি। বোঝা গেল? আচ্ছা, এই মন্থকূপটা কোথায় দেখা যায় না, মন্থকূপটা দেখা যায় ঝাড়খণ্ডের খড়কাই নদীগর্ভে। এই ধরনের মন্থকূপ দেখা যায় ঝাড়খণ্ডের, মানে ঝাড়খণ্ড রাজ্যের খড়কাই নদীগর্ভে এই ধরনের মন্থকূপ দেখা যায় বা সৃষ্টি হয়েছে। বোঝা গেল? এগুলো তোমাদের মনে রাখতে হবে, এটা লিখতে হবে নি, এটা মনে রাখতে হবে। এরপরে দেখো প্রশ্নে চলে যাচ্ছি। এবার দেখো দুয়ে যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে ক স্তম্ভ এবং খ স্তম্ভ মিলাতে হবে। ক স্তম্ভ এবং খ স্তম্ভ মিল করতে হবে। যেমন দেখো 2-1 যে প্রশ্নটা আছে, নদীর ক্ষয় বহন ও সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। নদীর ক্ষয় বহন এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এটাও স্টার চিহ্ন দেওয়া রয়েছে, এগুলো আমরা জানবো, একসঙ্গে জানবো। নদীর ক্ষয় বহন ও সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এটা মনে রাখতে হবে। হিমবাহের ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো এরিট, এটা আমরা জানবো, স্টার চিহ্ন দেওয়া আছে। আর বায়ুর অপসারণ সৃষ্ট গর্তের নাম হচ্ছে ব্লো আউট। বায়ুর অপসারণ সৃষ্ট গর্তের নাম হলো ব্লো আউট। হয়েছে? তো আমরা এই এরিট, ব্লো আউট এবং অশ্বক্ষুরাকৃতি হ্রদ এর সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো এরিট, ব্লো আউট আর অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এরিট সম্পর্কে আমরা প্রথমে জানব। দেখো পর্বত শিখর থেকে পাশাপাশি দুটি হিমবাহ প্রবাহিত হলে, মানে কি, পর্বতের চূড়া থেকে পাশাপাশি দুটো হিমবাহ যখন প্রবাহিত হয় তখন সেই উৎপাটন এবং অবঘর্ষ প্রক্রিয়ায় সার্ক দুটির আয়তন বাড়তে থাকে। উৎপাটন এবং অবঘর্ষ প্রক্রিয়ায় সার্ক দুটির আয়তন বাড়তে থাকে। সার্ক গঠনের প্রায় শেষ পর্যায়ে দুটি সার্কের মাঝে একটি সংকীর্ণ ও তীক্ষ্ণ প্রাচীর অবস্থান করে, একে এরিট বলে। তাহলে এরিট কি, এটা ভালো করে জানতে হবে। পর্বত শিখর থেকে পাশাপাশি দুটি হিমবাহ প্রবাহিত হলে উৎপাটন ও অবঘর্ষ প্রক্রিয়ায় সার্ক দুটির আয়তন বাড়তে থাকে। আর সার্ক গঠনের প্রায় শেষ পর্যায়ে দুটি সার্কের মাঝে একটি সংকীর্ণ ও তীক্ষ্ণ প্রাচীর অবস্থান করে, একে এরিট বলে। এই গেল এরিট।
এরপরে দেখো ব্লো আউট সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো, বাতাসের আঘাতে মরুভূমির আলগা বালিরাশি সরে গিয়ে ছোট ছোট গর্তের সৃষ্টি করে। বাতাসের আঘাতে মরুভূমির আলগা বালিরাশি সরে গিয়ে, যখন দেখবে বালির ঢিপি থাকে এবং তখন সেখানে যদি বাতাস দেয় বালির ঢিপি বালি উপরের বালিগুলো সরে গিয়ে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, সেই গর্তগুলোকে বলা হচ্ছে ব্লো আউট। এই গর্ত মানে মরুভূমিতে এই গর্ত ভৌমজল পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। মরুভূমিতে তো দীর্ঘ সময় ধরে বাতাস চলতে থাকে এবং বাতাসের বেগ অতিরিক্ত থাকে। এর ফলে কি হয়, বাতাসে বালিগুলো সরে 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 ছোটো ছোটো গর্তের সৃষ্টি হয়। সেই গর্তগুলো যখন একবারে গভীর পর্যন্ত চলে যায়, ভৌম জল স্তর পর্যন্ত নিচে চলে যায়, তখন সেটাকে বলা হচ্ছে মরুদ্যান। আর সেইখানেই মরুদ্যানের সৃষ্টি হয়। এই মরুদ্যান কীভাবে সৃষ্টি হয় এটা আমরা পরের কোয়েশ্চেন আছে সেটা আলোচনা করব। তাহলে ব্লো আউট বোঝা গেল। এবার দেখো, মিশরের কাতারা মরুভূমিতে এই ধরনের এই গর্ত সৃষ্টি হয় বা এই ধরনের গর্ত দেখা যায়। মিশরের কাতারা মরুভূমিতে এই ধরনের গর্ত দেখা যায়। বোঝা গেল, মিশরের কাতারা মরুভূমিতে এই ধরনের গর্ত দেখা যায়। তাহলে ব্লো আউট সম্পর্কে আমরা জানলাম। এরপরে দেখো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ আমরা কি জানবো? অশ্বক্ষুরাকৃতি হ্রদ, নদী যখন সমভূমিতে প্রবাহিত হয়, নদী যখন সমভূমিতে প্রবাহিত হয় তখন নদীতে পার্শ্বক্ষয় বেশি হলে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। মানে নদী যখন সমভূমি অঞ্চলে প্রবাহিত, মানে উচ্চগতি থেকে সমভূমিতে পড়ে, যেমন আমাদের গঙ্গা নদী হচ্ছে সমভূমিতে পড়েছে হরিদ্বার থেকে, তাহলে সেরকম নদী যখন সমভূমিতে প্রবাহিত হয় তখন নদীতে পার্শ্বক্ষয় বেশি হয়। মানে পাশের যে খাড়া পাড়গুলো থাকে সেই খাড়া পাড়গুলোকে বেশি ক্ষয় করে, তখন নিচের দিকে বেশি ক্ষয় করে না, এই খাড়া পাড়গুলোকে বেশি ক্ষয় করে। এর ফলে কি হয়, ওই নদীর এঁকে বেঁকে প্রবাহিত হয়। নদী তখন আর সোজা প্রবাহিত হয় না, এঁকে বেঁকে প্রবাহিত হয়। এরপর ওই যে বাঁকের দুটি প্রান্ত এতটাই বাঁক হয়ে যায়, তখন একটা বাঁকের প্রান্ত আর একটা বাঁকের প্রান্তর কাছাকাছি চলে আসে। এর ফলে কি হয়, কাছাকাছি তখন যদি জুড়ে যায় প্রান্ত দুটো, তাহলে তখন সেই নদী আর বাঁক দিয়ে না প্রবাহিত হয়ে ওই সোজা পথে প্রবাহিত হয়। সেই বাঁকা পথটা ছেড়ে সোজা পথে প্রবাহিত হয়। তাহলে সেই বাঁকা পথটায় যে জলটা থাকে সেটাকে হ্রদ সৃষ্টি হচ্ছে, সেই হ্রদটাকেই বলা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। বোঝা গেল। এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ গঙ্গা নদীতে এই ধরনের দেখা যায়, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আবার সবথেকে ভালো উদাহরণ মুর্শিদাবাদের মতিঝিল। মুর্শিদাবাদ যদি তোমরা কোনোদিন যেয়ে থাকো, তবে মুর্শিদাবাদের মতিঝিল এইরকম একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। বোঝা গেল। তাহলে আমরা এরিড, ব্লো আউট এবং অশ্বক্ষুরাকৃতি হ্রদ সম্পর্কে একটু জেনে নিলাম। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো পরবর্তী প্রশ্নটা কী আছে। পরবর্তী যে প্রশ্নটা আছে 3 দাগের, মরুদ্যান কিভাবে সৃষ্টি হয়। 3 একে যে প্রশ্নটা আছে, মরুদ্যান কিভাবে সৃষ্টি হয়। তো মরুদ্যান কিভাবে সৃষ্টি হয় আমরা উত্তরটা লিখেছি। দেখো মরুদ্যান কিভাবে সৃষ্টি হয়। দেখো মরুদ্যান কিভাবে সৃষ্টি হয়, 3 একে যে প্রশ্নটা আছে, মরুদ্যান কিভাবে সৃষ্টি হয়। বায়ুর অপসারণ প্রক্রিয়ায়, বায়ুর অপসারণ প্রক্রিয়া বলতে বায়ু যখন বালি রাশিকে বাতাসে ছোট ছোট করে গর্তের সৃষ্টি করে না, ওই আমরা যেটা বললাম, ওই যে ব্লো আউট পড়ার সময় যেটা বললাম, বায়ুর অপসারণ প্রক্রিয়ায় বালুকা রাশি বা বালি রাশি সরে গিয়ে গর্তের সৃষ্টি করে। এই সৃষ্ট গর্তটা যদি ভৌমজল স্তর পর্যন্ত পেরিয়ে যায়, মানে এই গর্তটা হতে হতে বায়ু ক্ষয় করছে, বায়ু ক্ষয় কাজ করতে করতে এই গর্তটা যদি ভৌমজল স্তর পর্যন্ত, ভৌমজল বলতে মাটির জল, ভূগর্ভের জল পর্যন্ত যদি স্তর পর্যন্ত যদি চলে যায়,
তাহলে কী হবে, সেই অঞ্চলে জলাশয় সৃষ্টি হবে। আর জলাশয় সৃষ্টি মানে জল যেখানে থাকবে সেখানেই প্রাণ উৎপন্ন হবে। তাহলে জলাশয় যখন সৃষ্টি হবে, জলাশয় সংলগ্ন ভেজা বালিতে বিভিন্ন ধরনের গাছপালা উদ্ভিদ জন্মাবে, এর ফলে মরুদ্যান সৃষ্টি হয়। তা বোঝা গেল যে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় বালুকা রাশির মধ্যে সৃষ্ট গর্তের নিচে ভৌমজল বেরিয়ে এলে ওই অঞ্চলে জলাশয় সৃষ্টি হয় এবং জলাশয় সংলগ্ন ভেজা বালিতে উদ্ভিদ গাছপালা ইত্যাদি সৃষ্টি হয়। বোঝা গেল। এরপরে দেখো এরপরে তোমাদের যেটা 3-2 দাগে যে প্রশ্নটা আছে, উঁচু পার্বত্য উপত্যকায় ক্রেভাসের উপস্থিতি পর্বতারোহীদের সমস্যার অন্যতম কারণ। সংক্ষেপে এই ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। তো এর উত্তরটা আমরা যেভাবে করেছি সেটা দেখে নিচ্ছি। দেখো এই যে ক্রেভাসের উপস্থিতিজনিত পর্বতারোহীদের সমস্যা। দেখো, হিমবাহ পর্বতের গা বেয়ে নামার সময় সমান্তরাল ও আড়াআড়িভাবে ফাটল সৃষ্টি হলে তাকে ক্রেভাস বলে। মানে হিমবাহ নামার সময় তার গা বেয়ে যদি সমান্তরাল বা আড়াআড়িভাবে কোনো ফাটল সৃষ্টি হয় তখন তাকে ক্রেভাস বলে। আবার অসম ঢালের উপর দিয়েও প্রবাহিত হলে হিমবাহে ফাটল সৃষ্টি হয়, তাকে ক্রেভাস বলছে। তো এই ক্রেভাস আর বার্গশ্রুন্ড বেশিরভাগ সময়ে হালকা তুষারে ঢাকা থাকে। এর ফলে কি হয়, যদি কোনো পর্বতারোহী সেই ফাটল সংলগ্ন এলাকায় পৌঁছয়, সেখানে গেলে এই ফাটল তো তারা দেখতে পাবে না, এই জন্য সেখানে তারা বিপদের সম্মুখীন হয়। এটাই হচ্ছে এই ক্রেভাসের বিপদের সম্মুখীনের কারণ, ভৌগোলিক কারণ। বোঝা গেল। এরপরে দেখো তোমাদের 4 দাগের যে প্রশ্নটা আছে, মরু সম্প্রসারণ রোধের 3টি উপায় উল্লেখ করো। তো মরু সম্প্রসারণ রোধের 3টি যে উপায় আছে, দেখুন 1 নম্বর হচ্ছে খরা সহ্যকারী কাঁটা গাছ আর ঝোপঝাড় রোপণ এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। মানে খরা সহ্যকারী কাঁটা গাছ আর ঝোপঝাড় রোপণ ও রক্ষণাবেক্ষণ করতে হবে। 2 নম্বর হচ্ছে গাছ লতা গুল্ম রোপণ করে বালিয়াড়িগুলোকে স্থিতিশীল করতে হবে। মানে বালিয়াড়িগুলোর প্রসারণ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর 3 নম্বর হচ্ছে বায়ুর প্রবাহ পথে আড়াআড়িভাবে ঝোপঝাড় কাঁটা গাছ বৃক্ষরোপণ করতে হবে। এই গেল মরুভূমি সম্প্রসারণ রোধের 3টি উপায়। এরপরে তোমাদের 5 দাগের যে প্রশ্নটা আছে, ঝুলন্ত উপত্যকা ও রসে মোতানে সৃষ্টি প্রক্রিয়ার সচিত্র বিবরণ দাও। তো ঝুলন্ত উপত্যকা তোমাদেরকে ছবি এঁকে দেখাতে হবে, যেহেতু সচিত্র বিবরণ দিতে বলেছে ছবি এঁকে দেখাতে হবে। দেখো এই ডান দিকে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা তোমাদের বই থেকেই নেওয়া। দেখো, পার্বত্য উপত্যকায় অনেক সময় ছোট ছোট হিমবাহ প্রধান হিমবাহের সঙ্গে মিলিত হয়। পার্বত্য উপত্যকায় অনেক সময় ছোট ছোট হিমবাহ প্রধান হিমবাহের সঙ্গে মিলিত হয়। আয়তন ও গভীরতা বেশি হয় প্রধান হিমবাহ সৃষ্ট উপত্যকা, অপ্রধান হিমবাহ সৃষ্ট উপত্যকাগুলি থেকে বেশি গভীর হয়। তখন কি মনে হয়? তখন মনে হয় যে অপ্রধান হিমবাহগুলি যেমন মনে হচ্ছে প্রধান হিমবাহের সঙ্গে ঝুলে রয়েছে, একে ঝুলন্ত উপত্যকা বলে। যেমন বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ। বোঝা গেল। এরপর দেখো রসে মোতানে, ডান দিকে যে ছবিটা একটু লক্ষ্য করবে, হিমবাহ প্রবাহ পথে কোনো কঠিন শিলায় গঠিত উচ্চভূমি থাকলে, এই দেখো হিমবাহ প্রবাহ পথে কঠিন শিলা উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে থাকলে, তো হিমবাহ প্রবাহের দিকটা অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ এবং মৃদু ঢালযুক্ত হবে। মানে সেদিকটায় অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ এবং মৃদু ঢালযুক্ত হবে, আর তার বিপরীত দিকটা ঢালটা হবে উৎপাটন প্রক্রিয়ায় অমসৃণ এবং ফাটলযুক্ত। এই ধরনের ভূমিরূপ গড়ে উঠলে তখন তাকে বলা হচ্ছে রসে মোতানে। তো ক্যালিফোর্নিয়ার ল্যাম্বার্ট ডোম নামে এই ধরনের রসে মোতানে দেখা যায়। তাহলে এই গেল তোমাদের 10ম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোলের। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর কমেন্ট করো, যাতে আরও তোমাদের নতুন নতুন ভিডিও আমি বানাতে পারি। আর যদি কোনো টপিকের সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের সেই কমেন্টের উপরে আবার নতুন করে ভিডিও বানাবো।
আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।